দেবব্রত, শূন্য সিংহাসন প্রজাদের মধ্যে গৃহযুদ্ধ বাধায় বা অন্তর্কলহে লিপ্ত করে, বাইরের শত্রুদেরও আকর্ষিত করে। হ্যাঁ মাতা। দেবব্রত, আমাদের এখনই কর্তব্য হস্তিনাপুরকে তাদের রাজা দেওয়া। তাই হয় তুমি সিংহাসনের দায়িত্ব নাও, আর না হয় তোমার ভাইয়ের স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করো। এই অসম্ভব মাতা। আমি সত্য রক্ষার ধর্ম পালন থেকে ধর্মচ্যুত হতে পারবো না। মায়ের আদেশ পালনও হস্তিনাপুরকে তার রাজা দেওয়া কি ধর্ম পালন নয় দেবব্রত? নিশ্চয়ই মাতা। তবে আপনার আদেশ পালনে বিকল্প ব্যবস্থা হতে পারে, কিন্তু আমার এই সত্য রক্ষার ধর্ম পালনে তার কোনো বিকল্প নেই মাতা। আমি হস্তিনাপুরের কাছে দায়বদ্ধ। এ রাজ্যবাসীকে আমি কথা দিয়েছি, যতদিন জীবিত থাকব হস্তিনাপুরকে সুরক্ষিত রাখব। কিন্তু যা নিয়ে ভীষ্মের অহংকার, সেই ব্রত পালনের থেকে তাকে বিরত করো না মাতো। ভরত বংশের অস্তিত্ব আজ সংকটে। এখন কি উপায়? মাতো, উপায় আমি বলছি। বিচিত্র বীর্যের পত্নী গর্ভে সন্তান উৎপাদনের জন্য আপনি কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দিয়ে নিয়োগ প্রথার আশ্রয় নিন। এতে কোনরূপ অধর্ম হবে না। পূর্বে এরূপ নিয়োগে মহর্ষি দীর্ঘতমার কল্যাণে সুদেষ্ণার গর্ভে 5টি তেজস্বী পুত্রের জন্ম হয়েছিল: অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র, শুণ্ড্র। বলি রাজার বংশ এই রূপে মহর্ষি দীর্ঘতমা থেকে উৎপন্ন হয়েছিল। আপনিও এমন নিয়োগ পদ্ধতিতে ভরত বংশকে বিস্তার করতে পারেন মাতো। দেবব্রত, তুমি এখন এই বংশের ধর্ম রক্ষক, তুমি সত্য রক্ষক, তুমি আমাদের একমাত্র অবলম্বন। তমেব ন কুলে ধর্মং তং সত্যং তং পরাগতি। মহর্ষি পরাশর পুত্র কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সম্পর্কে কিছু ধারণা আছে তোমার? আছে মাতা। অসামান্য পাণ্ডিত্যের অধিকারী যিনি, বেদকে 4 ভাগে বিভক্ত করে সর্বজন পাঠ্য করে তুলেছেন, প্রাজ্ঞও বটে। তিনি এক তেজস্বী ব্রাহ্মণ। সত্য, কিন্তু তার আরেকটা পরিচয় তোমার কাছে দেওয়া আবশ্যিক। বলুন মাতা। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস আমার প্রথম সন্তান। চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যের অগ্রজ। কুমারী কালে মহর্ষি পরাশর বংশরক্ষার খাতিরে এক পুত্র দাবি করেন। সে দাবিতে বাধ্য করার আভাস ছিল না, তবে পুত্র আকাঙ্ক্ষার তীব্রতা ছিল বেশ। তাই আমি সম্মত হয়েছিলাম। এখন তুমি অনুমতি করলে আমি পুত্র ব্যাসকে স্মরণ করতে পারি। যিনি কাজ করার আগেই ধর্ম, অর্থ, কাম এবং এগুলির ফলাফল 2 চিন্তা করতে পারেন, তিনিই প্রকৃত বুদ্ধিমান। মহাপ্রাজ্ঞ পরাশর পুত্র মহামতি ব্যাস ভরত বংশকে আগামী উত্তরাধিকার প্রদান করুক, এতে আমাদেরই মঙ্গল মা। আমার আর কোনো রূপ দ্বিধা রইল না। মাতা, আপনি ওকে স্মরণ করুন। তবে তাই হোক। সত্যবতী ব্যাসকে স্মরণ করায় পলকের মধ্যে মাতার ডাকে পুত্র হাজির। জন্মমাত্রই যে পুত্র পিতা মহামুনি পরাশরের সাথে শিক্ষা দীক্ষায় পারদর্শিতার জন্য চলে গিয়েছিলেন, এই বলে যে
তপস্যার জন্য যাচ্ছি মা, প্রয়োজন হলে স্মরণ করবেন, চলে আসব। আজ মায়ের ডাক মাত্র, কাল বিলম্ব না করে সরাসরি হাজির হস্তিনাপুরে। প্রণাম মাতা। পুত্র আয়, বুকে আয়। আমাকে স্মরণ করার কারণ? পুত্র, একটা অনুরোধ আছে, আদেশ করুন মাতা। ভরত বংশকে রক্ষা করার দায়িত্ব তোমাকে নিতে হবে। মহামতি ভীষ্ম তার সত্য প্রতিজ্ঞা রক্ষায় আমার এই অনুরোধ রাখতে অপারগ, কিন্তু তোমার এক্ষেত্রে তেমন কোনো বাধা নেই। তুমি বীজ আধান করো, ভীষ্ম সেই বীজ বিবর্ধন করবেন। আমি নিয়োগের কথা বলছি, তোমার ভাইয়ের বধূদের গর্ভে পুত্র উৎপাদন করো। বেশ, তবে তাই হবে। তবে মাতা, নিয়োগের কিছু অনুশাসন আছে, সেগুলি যথাযথ মানলে এই ব্রাহ্মণের পক্ষে নিয়োগ সম্ভব, নচেত। নিশ্চয়ই পুত্র, সেগুলি অক্ষরে অক্ষরে মান্য করা হবে। তবে সে শুভ কাজটি যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্পন্ন হয়, সেই রূপ কিছু বিধান দাও পুত্র। সম্ভব? তাহলে আমার এই বিরূপতাই সেই অনুশাসন হোক। আমি যেমন আছি, যেভাবে আছি, সেভাবেই আমাকে আপনার পুত্রবধূদের সানন্দে গ্রহণ করতে হবে। এই হোক অনুশাসনের মানদণ্ড। তাই হবে পুত্র। তুমি ক্ষণিক বিশ্রাম নাও, আমি আচার আচরণের বন্দোবস্ত করে আসি। মহামতি ব্যাস ধ্যানে বসেন। সত্যবতী ব্যাসকে এগিয়ে দেন পুত্রবধূদের গৃহের দিকে। জটাধারী ব্যাস কৃতকর্ম করে যখন বাইরে আসেন, তখন অধীর আগ্রহে সত্যবতী বসে থাকেন। তার দিব্যপুত্র কি ভবিষ্যৎ ব্যাখ্যা করেন তা শোনার জন্য। পুত্র, কি দেখতে পাচ্ছ? মাতা, আপনার দুই পুত্রবধূর গর্ভে দুই বীর সন্তান জন্ম নেবে। কিন্তু কিন্তু এতে কিন্তু কেন? কি সংশয়ের আভাস তুমি লক্ষ্য করছো? বলো বলো পুত্র, বলো। যেহেতু আপনার পুত্রবধূ আমাকে দেখে পাণ্ডু বর্ণ হয়েছিল, তাই তার পুত্র পাণ্ডু বর্ণের হবে। আর অন্য পুত্রবধূ আমার এই বিশাল আকার রূপ দেখে চক্ষু মুদেছিল, তাই যে পুত্র লাভ করবে সে হবে জন্মান্ধ। না, এ কি করলে ওরা? ভরত বংশের উত্তরাধিকার একজন পাণ্ডু বর্ণের আর একজন অন্ধ। অনুমতি দিন মাতা। দেবব্রতকে সংবাদ দাও, বলো আমি স্মরণ করেছি। মাতা, এই গভীর রাতে আমাকে স্মরণ করলেন, কোনরূপ দুশ্চিন্তা? পুত্র দেবব্রত, ভরত বংশের উত্তরাধিকার একজন পাণ্ডু আর অন্যজন অন্ধ। না 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 না, এ হতে পারে না। কিন্তু যোগ বলে পুত্র ব্যাস আমাকে এই ভবিষ্যৎ ব্যাখ্যা করল। এখন কি করণীয়? কাল প্রত্যুষে গুরু কৃপাচার্যের সাথে বসে সমাধান সূত্র বের করা যাবে। আপনি এখন বিশ্রাম নিন, নিশ্চয়ই এর একটা বিহিত হবে, বিচলিত হবেন না। তবে তাই হোক পুত্র, আমাকে অনুমতি দিন। যাও পুত্র, বিশ্রাম করো।
তৎকালীন সমাজে বংশ রক্ষার কারণে এমন নিয়োগ প্রথা সমাজ স্বীকৃত ছিল, কিন্তু তারও একটা অনুশাসন ছিল। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েই নিয়োগে অংশ নেওয়া যেত না, তার একটা প্রস্তুতি পর্ব থাকত। কিন্তু মাতা সত্যবতীর অধৈর্য হয়ে পড়ার কারণে জটাধারী নোংরা বস্ত্র, শরীরে বিকট গন্ধকেই ব্যাস অনুশাসনের মাপকাঠি হিসাবে রাখলেন। অর্থাৎ প্রচলিত অনুশাসন ভঙ্গ করলে অন্যরূপ শাসনে নিজেকে আবদ্ধ রাখতে হয়। কিন্তু কাশী রাজকন্যা তথা ভরতবংশের সাম্রাজ্ঞীর ক্ষেত্রে তা অভিরুচি নাও হতে পারে। তাই পুনরায় যখন সত্যবতী বুঝিয়ে সুঝিয়ে তার বড় ছেলে ব্যাসকে পুত্রবধূর শয়নকক্ষে পাঠালেন, তখন সে পুত্রবধূদের রুচিতে বাঁধল। তাই সব থেকে রূপসী দাসীকে তারা এই ভেবে ঠেলে দিলেন যে মহর্ষি ব্যাস কিছুই বুঝবেন না। হলো তাই। দাসীর সাথে মিলনে তিনি অনীহা প্রকাশ করলেন না, বরং প্রকৃত মিলন বা যৌন তৃপ্তি যাকে বলে তা সম্ভোগ করলেন এবং আশীর্বাদ করলেন এক প্রাজ্ঞ পুত্রের ধাত্রী হবার। মাতা সত্যবতীকে সব কিছু বিস্তারিত বলে মহর্ষি বিদায় নিলেন। যথাসময়ে জন্ম নিলেন ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস ও দাসীপুত্র বিদুর। ভরত বংশের উত্তরাধিকারীদের উত্তর দায়িত্ব গিয়ে পড়ল উত্তর পুরুষ ভীষ্মের ওপর। যৌবনের অনুসন্ধিৎসাপ্রবণ প্রবৃত্তির কারণে দুর্বাসা মুনির বর প্রাপ্ত কুন্তী নিছক পরীক্ষা বা যাচাই করার দৃষ্টিতে অর্জিত মন্ত্র প্রয়োগে সূর্যদেবকে আহ্বান করলেন। সূর্যদেবের কল্যাণে যে পুত্র লাভ করলেন, সেই কানিন পুত্রকে গঙ্গাবক্ষে ভাসিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল কিনা জানা নেই। তবে ভবিষ্যতে এই কানিন পুত্রের চরম পরিণতির মুহূর্তে মাতার হৃদয় ব্যাকুল হবে, এ আর নতুন কি। তবে যে অসহায় নিঃসহায় অবলা পুত্রকে তিনি অগৌরবে দূরে ঠেলে দিলেন, তার ফল ভুগতে হবে এটা হলফ করে বলা যায়। যার কেউ নেই তাকে সাহায্যের জন্য দেবতারা আছেন। তাই পরিত্যক্ত এই পুত্র কবচ কুণ্ডল নিয়েই জন্মেছেন, কিন্তু ধর্মাচরণের পরাকাষ্ঠায় নিয়তির অমোঘ বেত্রাঘাতে সে কবচ কুণ্ডল কতদিনের সাথী তা কি স্বয়ং তিনি জানতেন, যিনি তার সুরক্ষার কথা ভেবেছিলেন? হয়তোবা জ্যেষ্ঠ পুত্র হওয়া সত্ত্বেও ধৃতরাষ্ট্রকে জন্মান্ধতার কারণে রাজ সিংহাসনে উপবিষ্ট হতে পারলেন না। সত্যবতী ও পিতামহ ভীষ্মের পরামর্শে সিংহাসনে বসলেন পাণ্ডু। তবে ধৃতরাষ্ট্র রাজ্যসভায় রাজার মতোই সম্মান পাবেন, কিন্তু দেশের বাইরের যুদ্ধ বিগ্রহ চালাতে গেলে রাজা হিসাবে যাবেন পাণ্ডু। এই মর্মে সিংহাসনের উত্তরাধিকারী স্থির হল। বিবাহযোগ্যা দুই রাজকুমারের জন্য গান্ধার রাজ সুবলের সুন্দরী কন্যা গান্ধারী এবং রাজা কুন্তী ভোজের পালিতা কন্যা পৃথার বিবাহ সম্পন্ন হল ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর সাথে। এই পৃথারই আরেক নাম কুন্তী। পাণ্ডু এরপর মদ্র দেশের রাজকন্যা মাদ্রীকে বিবাহ করে হস্তিনাপুর নিয়ে এলেন। কিছুদিন পর পাণ্ডু বিজয় অভিযানে বের হলেন। বহু রাজ্য জয় করে প্রচুর ধনসম্পদ নিয়ে ফিরলেন হস্তিনাপুরে। সত্যবতী ও ভীষ্মের পদতলে তা অর্পণ করলেন এবং রাজার এবার একটু বিশ্রামের প্রয়োজন তা জানালেন। তাই দুই স্ত্রীকে নিয়ে তিনি বের হলেন গভীর এক অরণ্যে হানিমুনের উদ্দেশ্যে। একদিন সেই অরণ্যে দেখলেন
দুটি হরিণ অনাবিল আনন্দে একবার এদিকে যায়, একবার ওই দিকে যায়। শিকারের উদ্দেশ্যে ধনুকটি তুলে বিদ্ধ করলেন একটিকে। সঙ্গে সঙ্গে বিদ্ধ হওয়া হরিণটি মানুষের কণ্ঠস্বরে আর্তনাদ করে উঠলেন। কে জানতো ওই রকম হরিণ রূপে এক ঋষি এবং তার স্ত্রী রতি ক্রীড়ায় রত। কাছে গিয়ে পাণ্ডু হতবাক। ছি 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 মহারাজ, ছি, আপনার থেকে এরূপ আচরণ অপ্রত্যাশিত। এ কি করলেন? এইরকম একটা সময়ে কেউ কাউকে আঘাত হানে? ছি, আমি একজন ঋষি। আমি আমার স্ত্রীর সাথে হরিণ বেশে রতি ক্রীড়ায় মত্ত ছিলাম। আপনার জ্ঞান চক্ষু কি লোপ পেয়েছে? এই সময় আমাকে আঘাত করে বসলেন। ব্রাহ্মণ হত্যা মহাপাপ, এই জন্য নরকবাস হয়। আমাকে ক্ষমা করবেন। আমি শিকারের উদ্দেশ্যে স্বর নিক্ষেপ করেছি, ইচ্ছাকৃতভাবে আপনাকে হত্যা করতে চাইনি। না জেনে করেছেন, তাই লঘুদণ্ডে আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। যেভাবে যেভাবে আমাদের এই ক্রীড়ায় আপনি ব্যাঘাত ঘটিয়ে আমাকে হত্যা করলেন, তার ফল ভোগ আপনাকেও করতে হবে। আপনিও কোনোদিন সন্তানের বাবা হতে পারবেন না। আমি কি করলাম? সন্তানহীন রাজার জীবনটাই ব্যর্থ। লোকে আমাকে ছিছি করবে। আমি আর এ সংসারে ফিরব না, রাজধানীতে আর ফিরে যাব না। কুন্তী, কুন্তী, মাদ্রি, তোমরা দুজনে হস্তিনাপুর ফিরে যাও। আমি এই বনে পূজা প্রার্থনা করে বাকি জীবনটা কাটিয়ে দেব। নিঃসন্তান রাজার এই মুখ আমি আর হস্তিনাপুরবাসীকে দেখাবো না। মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। আমি একটা মন্ত্র জানি, যে মন্ত্রে যে কোনো দেবতাকে ডেকে একটা পুত্র লাভ করতে পারি। একবার হয় নাকি? এও কি সম্ভব? সম্ভব মহারাজ, সম্ভব। কুমারীকালে আমার সেবাতে তুষ্ট হয়ে মুনি দুর্বাসা বর স্বরূপ আমাকে একটি মন্ত্র শিখিয়েছিলেন। সেই মন্ত্র প্রয়োগ করে আমি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারি এবং উপহার স্বরূপ একটি পুত্র লাভ করতে পারি। আপনি অনুমতি দিলে সে মন্ত্র প্রয়োগ করতে পারি। কুন্তী, কুন্তী, তুমি এমন অলৌকিক ক্ষমতার অধিকারিণী। কই কই, ডাকো তো দেখি, ডাকো ডাকো, ধর্মদেবতাকে ডাকো, ধর্মদেবতা। শুদ্ধ বসন পরিহিতা কুন্তী একটি পাহাড়ের চূড়ায় উঠে ধর্মদেবতাকে আহ্বান করলেন। কি আশ্চর্য! ঋষির সেই মন্ত্রের তেজ এতটুকু কমেনি। ধর্মদেবতা হাজির হলেন আর উপহার স্বরূপে কুন্তীও এক পুত্র সন্তান লাভ করলেন। নাম রাখলেন যুধিষ্ঠির। সন্তান পাওয়া এত সহজ দেখে মহা উৎসাহিত ও মহা আনন্দিত রাজা পাণ্ডু পবনদেব ও ইন্দ্রদেবকে আহ্বানের কথা জানালেন। পবনদেবের মাধ্যমে শক্তিশালী ভীম এবং ইন্দ্রদেবের মাধ্যমে যে তেজস্বী পুত্র লাভ করলেন তিনি হলেন অর্জুন, পার্থ অর্জুন। এই সব কাণ্ড দেখে
মাদ্রিরও পুত্র লাভের ইচ্ছাকে রাজা নিরাশ করলেন না। কুন্তিকে অনুরোধ করাতে কুন্তি মাদ্রিকে একাগ্র চিত্তে যে কোনো দেবতার কথা স্মরণ করতে বললেন। মাদ্রি একটু চালাকি করেই অশ্বিনী কুমারদ্বয়কে স্মরণ করাতে নকুল ও সহদেবকে লাভ করলেন। পাণ্ডবরা অরণ্যেই ধীরে ধীরে বেড়ে উঠতে লাগল। কিন্তু হস্তিনাপুরের আরেক দম্পতি এখনো নিঃসন্তান রয়ে গেলেন, ধৃতরাষ্ট্র ও গান্ধারী। একদিন মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য মহামুনি ব্যাস এলেন হস্তিনাপুর। পুত্রবধূ গান্ধারী তাকে সেবা যত্নে তুষ্ট করে পুত্র লাভের বর চাইলেন। কথা মতো গান্ধারীও গর্ভবতী হলেন, কিন্তু সন্তান প্রসব আর হয় না। 2 বছর অতিক্রান্ত। এদিকে সবাই চিন্তিত, বিশেষ করে ধৃতরাষ্ট্র। অন্ধত্বের কারণে একচ্ছত্র রাজা হবার স্বপ্ন তার অধরা। তাই বলে কি তার পুত্রের সে সৌভাগ্য হবে না? একদিন গান্ধারী প্রসব যন্ত্রণায় কাতর হয়ে এক দলা পাকানো মাংসপিণ্ড প্রসব করলেন। নিজের ওপর ঘৃণায় সে মাংসপিণ্ড কি করবেন ভেবে না পেয়ে ফেলে দিতে উদ্যত হলেন। ঠিক সেই সময় ব্যাস আবির্ভূত হয়ে বললেন, গান্ধারী, আমার ভবিষ্যৎবাণী বিফলে যাবে না। তুমি সত্যই শতপুত্রের জননী হবে। এই মাংসপিণ্ডগুলিকে 100 টুকরো করে এক একটিকে ঘি ভর্তি হাঁড়িতে রাখো। সেই হাঁড়ি থেকে প্রথম যে পুত্র জন্মালো সে খুবই রূপবান। ধৃতরাষ্ট্র আদর করে তার নাম রাখলেন সুয়োধন। সুয়োধন, সুয়োধন। অরণ্যের জীবন কাটাতে কাটাতে একদিন পাণ্ডু চলে গেলেন। সহমরণ প্রথায় মাদ্রিও তার সঙ্গ নিলেন। কুন্তি সমান স্নেহে পঞ্চপাণ্ডবকে মানুষ করে তুললেন। তারা একটু বড় হবার পর শিক্ষা দীক্ষার জন্য মাতা কুন্তি তাদের নিয়ে উপস্থিত হলেন হস্তিনাপুর। এতদিন ভীষ্ম রাজপাট চালাচ্ছিলেন ধৃতরাষ্ট্রকে সিংহাসনে বসিয়ে। কিন্তু হস্তিনাপুরের রাজার মৃত্যুর সংবাদ পাবার পর কয়েকটা প্রশ্ন হস্তিনাপুরের সামনে হাজির হল। সিংহাসনের দাবিদার কে? অন্ধ বলে ধৃতরাষ্ট্র রাজা হতে পারলেন না বটে, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন তো দাবিদার হতেই পারেন। আবার পাণ্ডু ছিলেন হস্তিনাপুর নরেশ, সেই দিক থেকে যুধিষ্ঠিরও দাবিদার। যুধিষ্ঠির এবং দুর্যোধনের মধ্যে কে বড় তার নির্ণয় করা বড় দুরূহ। দুর্যোধন তার মায়ের পেটে 2 বছর ছিল, তার মধ্যেই জন্ম নেয় যুধিষ্ঠির। মায়ের পেটে যে আগে আসে সে বড়, নাকি পৃথিবীর আলো বাতাস যে আগে দেখে সে বড়? এ অতি সূক্ষ্ম আর জটিল প্রশ্ন। এখন দেখা যাক হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসার অধিকার কার। মহাভারতের বহু বিচিত্র বিষয়ের ক্ষেত্রেই পাঠককে থামতে হবে, তাকে স্মরণ করতে হবে বৈদিক পরম্পরা। সমসাময়িক সামাজিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, ধর্ম, সত্য এবং সর্বোপরি মানুষের গভীর গহন মনের বিচিত্র গতি প্রকৃতির। আমরা আরেকবার ভরতবংশীয় উত্তর পুরুষ সেই ভরতের কথা স্মরণ করব, যিনি কর্মকে জন্মের আগে স্থান দিয়েছিলেন। তাই হস্তিনাপুরের নেতৃত্বের ভার তার হাতেই যাওয়া উচিত, যিনি দক্ষ নেতৃত্বের সমস্ত গুণের অধিকারী।
জামুনেয় নদী সভ্যতার প্রতিনিধি ব্যাস এবং গাঙ্গেয় সভ্যতার প্রতিনিধি ভীষ্ম, এই দুই পিতামহের সংযোগেই মধ্য এবং উত্তর ভারত জুড়ে ভরত বংশের সুপ্রতিষ্ঠা। দুই সভ্যতার আর সংস্কৃতির এই যে আদান প্রদান, তা ভরত বংশের মূলে নিহিত। পিতামহ ভীষ্ম ক্ষত্রিয় রাজকুমারদের শিক্ষার ভার অর্পণ করলেন গুরু দ্রোণাচার্যের ওপর। অস্ত্রচালনা, শাস্ত্রপাঠ, ধর্ম, রাজনীতি ইত্যাদি শিক্ষায় যখন রাজকুমাররা পারদর্শী হয়ে উঠলেন, তখন গুরু কৃপাচার্য ও অস্ত্রগুরু দ্রোণাচার্যের সাথে পরামর্শ করে পিতামহ ভীষ্ম একটা দিন স্থির করলেন রাজকুমারদের অস্ত্রচালনার পারদর্শিতা ও কৃতিত্ব প্রদর্শনে। ভীম এবং দুর্যোধন গদাযুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী। একে একে সবাই তাদের কৃতিত্বের পরিচয় দিলেন। দর্শকরাও ফুটবল ম্যাচের মতো দ্বিধাবিভক্ত হয়ে উঠে দুটি দলে অবস্থান করলেন। কারোর মতে গদাযুদ্ধে ভীম শ্রেষ্ঠ, আবার কেউ কেউ মনে করেন দুর্যোধনের কাছে ভীম নস্যি। সবশেষে কৃতিত্ব প্রদর্শনে এলেন গুরু দ্রোণের প্রিয় শিষ্য অর্জুন। তার প্রতিদ্বন্দ্বী এই ভূভারতে নেই। একলব্যের প্রতি নিষ্ঠুর আচরণে ইতিমধ্যেই দ্রোণ অর্জুনকে প্রতিদ্বন্দ্বীহীন করে তুলেছে। তাই অর্জুন তার বিদ্যা একে একে প্রদর্শন করতে থাকলেন প্রতিদ্বন্দ্বীহীনভাবেই। কিন্তু ঠিক এমন সময়, পার্থ, তুমি অস্ত্র চালনায় বেশ পারদর্শী, এ সত্য। তবে তোমার কেউ প্রতিদ্বন্দ্বী নেই, এই সত্য নয়। তুমি যা যা নমুনা পেশ করলে তার প্রত্যেকটি আমি পেশ করছি, তুমি অবাক হইও না। গুরু দ্রোণের অনুমতি নিয়ে কর্ণ তার কৃতিত্ব দেখাতে শুরু করেন। এমন সময় করতালি বাজাতে বাজাতে এসে উপস্থিত হয় দুর্যোধন। চমৎকার, চমৎকার হে বীর যোদ্ধা, তুমি যোদ্ধাদের শ্রেষ্ঠ। তোমার মতো বীর এ বহু ভারতে নেই। চমৎকার, যথার্থই ক্ষমতা রাখো। তুমি আমার বন্ধুত্ব স্বীকার করো। শ্রেষ্ঠত্বের শিরোপা এমনি এমনি পাওয়া যায় না ভাতা দুর্যোধন, তাকে অর্জন করতে হয়। তাই নাকি? চমৎকার, চমৎকার। তাহলে ধনুর্বিদ্যায় গুরু দ্রোণ তোমাকে শ্রেষ্ঠ বীর বলে কেন? তুমি কোথা হতে সে খ্যাতি অর্জন করলে হে পাণ্ডব? ও হে ধনুর্ধর, বিনা আমন্ত্রণে যে উপযাজক হয়ে অংশ নিতে আসে তার ঠাঁই হয় নরকে। আমি তোমাকে সেখানেই পাঠাবো, প্রস্তুত হও। হে কৌন্তেয়, এ স্থান সকলের জন্য উন্মুক্ত। যে কেউ এই খেলায় যোগ দিতে পারে, সেই রূপ আমিও এসেছি। তুমি যুদ্ধ করতে চাইলে আমি প্রস্তুত। দেখা যাক কে কাকে নরকে পাঠায়। সাবধান কর্ণ, নিজেকে রক্ষা করো। হে কৌন্তেয়, চালাও বাণ, আমি প্রস্তুত। এমন সময় কৃপাচার্য উচ্চ স্বরে জানান, নিরস্ত্র হও। কি পরিচয় তোমার বৎস? অর্জুন রাজকুমার, মহারাজ পাণ্ডু ও কুন্তির পুত্র। আর তুমি? সুতপুত্র আমি, রাধা মোর মাতা। রাজকুলে জন্ম নাহি যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। গুরুদেব, ইনি যে কোনো রাজার সমান মর্যাদার ভিষিক্ত হতে পারেন আপন পৌরুষে। রাজার কুমারের সাথে ক্ষমতা প্রদর্শনের কৃতিত্ব অর্জনে যদি রাজগৌরব বাধ্যতামূলক হয়, তাহলে এক্ষণে আমি এই বীরকে অঙ্গরাজ্যে অভিষেক করলাম। রাজকুমার,
আমি তোমার এই ঋণ কিভাবে পরিশোধ করব? তোমার থেকে আর কিছু চাই না বন্ধু, শুধু বন্ধুত্ব চাই। বেশ, আজ থেকে আমি তোমার বন্ধুত্ব স্বীকার করলাম। বিপদে আপদে সর্বক্ষণে আমি তোমার পাশে থাকব। গুরুদেব, অঙ্গরাজ্যেও এখন কর্ণের, তাই অঙ্গরাজ কর্ণের সাথে যুদ্ধে অর্জুনের আর আপত্তি থাকবার কথা নয়। প্রস্তুত হও অর্জুন। ধনু কুঁচিয়ে দুজন দুজনকে আঘাত হানতে যাবেন, এমন সময় সূর্য যায় অস্ত, আর সূর্য অস্ত গেলে যুদ্ধ চলে না, এমনটাই নিয়ম। তাই কর্ণ এবং অর্জুনের সংঘর্ষ দেখার সুযোগ হস্তিনাপুরবাসীর হল না। কে শ্রেষ্ঠ তার বিচারের জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটি বছর। হয়তো ততদিনে অনেকেই বীরগতি লাভ করে পরলোকে চলে যাবেন। তবে স্থানটি যে হস্তিনাপুর থাকবে না, বরং ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র হবে, সেটা হস্তিনাপুরবাসী সেই মুহূর্তে না জানলেও আমরা জানি।